মঙ্গল কাজ শুরু করবো, প্রথমে নিজেরা সচেতন হয় আগে, তারপর সেটাকে ডেলিভার করবো সামাজিক স্তরে। তার জন্য আমাদের যারা মূলত প্রতিদিনের মেম্বার, যারা এই সংগঠনের প্রতিদিন আসেন, বসেন, আমাদের রিহার্সাল করেন, আমার সঙ্গে থাকেন, সামাজিক কাজের সঙ্গে সংযুক্ত, থিয়েটারটুকু করেন, মূল জায়গাটুকু ধরে আমরা এগোতে চাইছি। প্রথমে আমরা ডেকে দেবো প্রিয় আত্মজন, স্বজন পরিবারের দুই প্রিয় মানুষ, একদিকে কৌশিকদা, অপরদিকে মল্লিনাথদাকে, দুজনকে আসনে আশীর্বাদ করছি। আসুন আমাদের সত্যের সরকার মহাশয়। এই অনুষ্ঠানে সুতো যিনি পুঁথিতে পড়াবার সাহস জুগিয়েছিলেন, মূল যে সোনার পুঁথিটা গেঁথেছিলেন, সেই প্রণম্য ডাক্তারবাবু শ্রদ্ধেয় আর.এন. দেব, উনি যিনি প্রথম মরণোত্তর দেবতা করেছিলেন, সি.এম. রায়, ওনাকে আমরা সম্মান জানাই। উনি আসুন, আসুন। আলো জ্বালাবার জন্য সমাজের প্রতিনিয়ত ঝাড়ুধরের কাজটুকু করি। কাক, ঈগল, বাজ তারা কুড়িয়ে কুড়িয়ে আবর্জনা খায়, আর আমাদের মতো ছেলেমেয়েরা ঘরের খেয়ে ঘরের মোষ তাড়ায়। কিন্তু যদি ওই মোষ না তাড়াতাম, তাহলে মোষ যদি ঘরে ঢুকে যেত, তাহলে ঘরে ভাঙচুর করতো। এবং সেই পরিবারকে হাত ধরার জন্য যে মানুষটি গেঁথে দিলেন মালা, তাকে সামনে রেখে আমরা প্রথমেই মাঙ্গলিক প্রতীক প্রচলন করব। আর আসনটি ধরে উঠুক আর একটি শ্রদ্ধেয় শিক্ষক শ্রী সুশান্ত সাহা মহাশয়, শিক্ষা কর্মাধ্যক্ষ, সাহিত্য ব্লক, ওনাকে দেখতে। আমরা শুরুতেই তাদেরকে বরণ করে নিচ্ছি, ভালোবাসা প্রদান করে। অন্যতম সদস্য শ্রী নমদুল্লাহ বাবুকে তুলে দেন কৌশিকদার হাতে। প্রিয় দুই মানুষ, স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, উনি একজন খুব প্রতিষ্ঠিত মানুষ এবং খুব কাছের মানুষ। আমার একটা অসম্ভব অসুখ ছিল, সেটা সাইনাসের সমস্যা, চরম ভুগেছিলাম বছর 8-এ। উনি আমাকে 6 মাস আহার করে দিয়েছিলেন। সাংস্কৃতিক চর্চা হয়, মানসিক বিকাশের চর্চা হয়, এবং স্বপ্ন দেখা, স্বপ্ন বিতরণের ভূমিকা নেওয়া হয়। সেই জায়গাতে এবং তাদের কর্মকাণ্ড আমার দেখার সৌভাগ্য হয়েছে। এই গ্রামে, এই অঞ্চলের যে নাট্যমোদী দর্শক রয়েছেন, আমার আসার সৌভাগ্য হয়নি, কিন্তু আমরা জানি যে এখানে প্রচুর সংস্কৃতি মনস্ক মানুষজন রয়েছেন, যাদের কি বলবো যে সক্রিয় সহযোগিতায় সপ্তপ্রদীপ তাদের প্রদীপের শিক্ষা চালিয়ে চলেছে। তো এরকমই আমাদের এই জার্নি আমরা শুরু করি 2011 সালে। এই জার্নি, এই মরণোত্তর দেহদান বা চক্ষুদান, প্রথম চক্ষুদান নিয়ে আমরা স্বয়ং এগোই। ওগুলো যে আপনারা, আমি দুর্গাপুরে কিছুদিন ছিলাম পড়াশোনার কারণে, সেখানে দুর্গাপুর সায়েন্টিফিক সোসাইটি রয়েছে, আপনি একবার চলুন, একবার গিয়ে দেখুন। তো তখন আমরা একটা টিম প্রথম দুর্গাপুরে, যেমন আজকে আমরা এসেছি আপনাদের সঙ্গে আলাপ করতে বা আলোচনা করতে, ওই মেয়েটির পাল্লায় করে আমরা গাড়ি নিয়ে একদিন দুর্গাপুর গেলাম। গানের যে ব্যাপারটা, কর্নিয়াটা কি, কর্নিয়াটা কেন, কোথা থেকে না হয়, আমরা হয়তো করেছি জীবনবিজ্ঞানের চোখে ছবিও গেছি, কিন্তু সেইভাবে ভাবি। তো তাদের কাছে আমাদের প্রথম চোখটা খুলে গেল যে কর্নিয়াটা আস্তে আস্তে অ্যাডভান্স হচ্ছে সবকিছু। তো আগে যেমন পুরো চোখটাকেই পুরো বলটাকেই খোলা হলো, এখন মেডিকেল সায়েন্সটা এতই অ্যাডভান্স হয়ে গেছে, তো ওইটা আমাদের আর দরকার নেই, কারণ ওই অংশগুলো কোনো দরকারই নেই, শুধুমাত্র কর্নিয়াটাই খোলা। কর্মকাণ্ড দেখে আমরা বললাম যে আপনারা কিভাবে কাজ করছেন, বলে দেখুন আমরা প্রচার। এছাড়া ওনাদের যারা মহিলা ভলেন্টিয়ার রয়েছেন, বিশ্বাস করবেন না, তারা প্রতিদিন এখনো আজকে তাদের 2 জন করে তারা ওই দুর্গাপুরের যে ডিএসপি হসপিটাল আছে বা যে সমস্ত হসপিটাল আছে,
সেখানে গিয়ে তারা ভলেন্টিয়ারি 1 ঘন্টা 2 ঘন্টা করে সার্ভিস দেয়। কিরকম সার্ভিস দেয়, যে কে মারা গেল, দুই চোখ খারাপ হয় থাকে, তাহলে সে একটার জন্য মানে লিগালি সে রিসিপেন্ট, 42 জন। এইবার এই যে কর্নিয়াটা যাচ্ছে কোথায়, কিভাবে নেওয়া হচ্ছে আর কিভাবে দেওয়া হচ্ছে, এটা নিয়ে প্রচন্ড একটা কনফিউশন, দ্বন্দ্ব, দ্বিধাদ্বন্দ্ব থাকে। যেমন আমরা বিভিন্ন সময়, আমার বক্তব্য একটু দীর্ঘায়িত হতে পারে, আমি একটু ডিটেল পাবো না। আর মিটিং এ গিয়েছিলাম, আমরাও মিটিং এ যাই, তো সেখানে রামপুরহাট মেডিকেল কলেজে এই চত্বর থেকে সাঁইথিয়া এবং সিউড়ি অঞ্চল থেকেও পেশেন্ট যাচ্ছে এবং ঝাড়খণ্ড থেকে পেশেন্ট আসছে রেগুলার। ওখানে 65 ইউনিট ব্লাডের দরকার, সমস্ত নার্সিং হোম এবং জেলে চলবে কি করে? কাউকে 10টা পয়সা বা 10টা টাকা দিলাম, সেটা নিয়ে সে রুটি খেলো না সেটা নিয়ে সে সিগারেট খেলো, আমি তো দেখতে যাই না, আমি তাকে দিলাম। তাহলে আমাদের সেই কনফিডেন্সটা নিতে হবে যে আমি কিন্তু আমার এলাকা, আমাকে নিজেকে অন প্রিন্সিপাল আমি নিজেকে ঠিক রাখতে পারি, আমি গোটা সমাজকে একসঙ্গে চেঞ্জ করতে পারবো না, আমাকে কিছুটা সিস্টেমের উপরে আমাকে বিশ্বাস রাখতেই হবে, বিশ্বাস রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমি কেন বললাম এই কথাটা, যে অনেকে বলেছে বলে আমি বললাম। তো এই স্ট্রাকচারটা কি, এই কর্নিয়ার যে নেওয়া হচ্ছে, আমি তারপরে বলছি যে কিভাবে নেওয়া হয় বা কোথায়। এই যে নেওয়া হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে যে এই গোটা পশ্চিমবাংলায়, আমাদের পশ্চিমবাংলায়, গোটা ভারতবর্ষ জুড়ে যদি আমি ম্যাপটা চিন্তা করি, তাহলে 3 থেকে 4টে রাজ্য শুধুমাত্র যারা কর্নিয়া মানে মরণোত্তর চক্ষুদান নিয়ে কাজ করতে পারছে। গোটা ভারতবর্ষ জুড়ে শুধু নীল নীল আর নীল। আপনারা গুগলে দেখতে পাবেন, আমাদের চোখের যে কালো অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই কালো অংশের উপরে একটা সাদা আস্তরণ আছে, ওইটাই কর্নিয়া, এবং ওইটাই শুধু নেওয়া হয়, চোখ কিন্তু কোন রকম বিকৃতি হয় না। যিনি মারা যাচ্ছেন, যিনি মারা যাওয়ার আগে তার যে মানে আমার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ বা তার যে অবয়ব, সেটা কিন্তু কোনো পরিবর্তন হয় না, কিচ্ছু না। মানে কর্নিয়াটা হচ্ছে ঘড়ির প্রোটেক্টরের মতো, মানে ঘড়িটা ঠিক আছে, প্রোটেক্টরটা যদি ঘষে যায় তাহলে আমি ঘড়িটা আমি দেখতে পারবো না। সেরকম আমাদের উপরে যে কালো অংশ, যে আমাদের মণি, যেটাকে আমরা মণি বলি, তার উপরে সাদা আস্তরণটা হচ্ছে কর্নিয়া। এটা একটা হচ্ছে দুটোই মরণোত্তর দেবতা, একটা হচ্ছে ব্রেন ডেথ অবস্থায়, ব্রেন ডেথ অবস্থায়, আর একটা হচ্ছে ব্রেন ডেথ অবস্থায়, আর এমনি মারা গেছেন পুরোপুরি ক্লিনিক্যালি ডেথ, তার এই দুটো পর্যায়ে কিন্তু দেবতা। তো ব্রেন ডেথ, যেমন কর্নিয়া চক্ষুদানের ব্যাপারে কাজ করতে নেবে, বা তোমরা যখন এখন কাজ করতে নামবে, তোমরা যখন মানুষজনকে বলতে যাবে, বিভিন্ন রকম ব্যারাকিং আসবে, বিভিন্ন রকম দ্বিধাদ্বন্দ্ব আসবে, বিভিন্ন রকম কথার মাঝখানে দ্বন্দ্ব করতে হবে। সেরকম ব্রেন ডেথ এমনিতে তো হয় না দেহদান। ব্রেন ডেথ অবস্থায়, যে আমার এখনো ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেনি, সেই পরিবারের সাহসটা কতটা দরকার যে আমি বলবো যে না, এ তো আর বাঁচবে না, তাহলে আপনি ডাক্তারবাবু এর অঙ্গগুলো প্রতিস্থাপনের ব্যবস্থা। এটা কিন্তু বিরাট একটা ডিসিশন নেওয়ার একটা জায়গা। আমার দিদিকে নিয়ে আমি গত মে মাসে আমি খুব লড়াই করছিলাম, তখন আইএনটি কলকাতাতে প্রায় 15 দিনের লড়াই। আমি 2 দিন আগে বুঝে গেছিলাম যে দিদিকে আমি ওখান থেকে ফেরাতে পারবো না, আমি ডিটারমাইন্ড, আমি পারবো না। আমি পরিবারকে বোঝাচ্ছি ঠিকই, কিন্তু আমি ডাক্তারদের সঙ্গে আমাকেই কথা বলতে হচ্ছে। আমি ডিসিশন নিয়ে ফেলেছি যে আমি দিদির মানে ব্রেন ডেথ মোটামুটি একটা সিচুয়েশন, এই অবস্থা থেকে আমি দিদির অঙ্গ প্রতিস্থাপন জন্য আমি এগোবো, এবং আমি আমার মিসেস দুজনের ডিসিশন নিয়ে নিয়েছি। আমরা করেছি, যেখানে গিয়েছি, তো সেখানেই দেখা যায় ঠিক আলোচনার পর সুব্রতর কাছে প্রচুর ফোন আসবে আপনাদের তরফ থেকে, আমাকে ফর্ম দিন, আমি সই করবোই আজকে, এত ভালো কাজ আর হয় না। তো একটা আমি অনুরোধ করছি যে সই করাটাই শুধু কাজ নয়। কেন নয়, আমি সই করি আর না করি, আমার কর্নিয়া যদি আমি মারা যাই দেওয়া যায়, আমি সই করা থাকলেও হবে, সই করা না থাকলেও হবে। পাবলিক পারপাস পিস হাবেন যেটাকে বলে, বডি সংরক্ষণ করার জায়গা, সেটি আমরা করেছি, এটা আমরা করেছি। এবার যদি কোনো রকম শুধু এই ক্ষেত্রে নয়, মানে দেহদানের জন্য নয়, এবং আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যায় আমরা যখন দেখি যে ক্যালিফোর্নিয়া থেকে একটি ছেলে আসছে, তার বাবাকে শেষ দেখা দেখছে, 3 দিন পর তার বডিকে আমরা রেখে দিচ্ছি,
3 দিন পরে সে বলছে আমি তো ভাবতে পারছি না যে আমি রামপুরহাটে আমার বাবাকে 3 দিন পরে এসে আমি আমেরিকার ওই প্রান্ত থেকে এসে আমি বাবাকে দেখতে পারবো বা মাকে দেখতে পারবো, মেয়ে এসে দেখতে পাচ্ছে। এর থেকে আনন্দ, হ্যাঁ, যখন আমরা নাটক করি, যখন দর্শক হাততালি দিলে আমাদের আনন্দ হয়, সত্যি বলছি যে আমরা আনন্দিত বোধ করি এবং আমরা সবসময় আনন্দে থাকি, সুখের মধ্যেও আনন্দ থাকি, দুঃখের মধ্যেও আনন্দ থাকি, আমাদের ভালো লাগে যে এইটা আমরা করতে পেরেছি। এর জন্য যদি কেউ মনে করেন যে আমার দেহ দান করা হবে কালকে ওইখানে মেডিকেল কলেজে সকালবেলার আগে দেওয়া যাবে না, আমি বডিটা আমরা শুধু মাত্র এখান থেকে আমরা নিয়ে গিয়ে আমরা কি হিসাবে রাখবো, আমরা ওখান থেকে মেডিকেল কলেজে আমরা দেওয়ার ব্যবস্থা এইটুকুন আমাদের পক্ষ থেকে আমরা করেছি এবং সেটা করেছি। শুধু একটা অসুবিধা কি, যে চেম্বার তো আমরা অনেকগুলো করতে পারিনি, আমরা দান গ্রহণ করে করেছি, আমরা সকলের মিলেই করেছি। স্যার একটা স্বাস্থ্যের লোক, এই লোকটি যে অস্বাস্থ্যের তো বলিনি, এই লোকটিও তো স্বাস্থ্যের। আমার ব্যাপারটা হচ্ছে মালা গাঁথবার জন্য পরিপূরক ভাবনায় যদি বুঝতাম কৌশল তো ভালো বোঝাতে পারেন, আমার মনে ছিল না আমি বলতে পারতাম মেডিকেল স্টাফ কই। আমি ওই ভাবনা থেকেই ধরেছিলাম যে আসলে সময় ছিল না বলে সেই ভাবনা থেকেই শব্দের চয়ন করেছিলাম বলে শব্দ শিল্পী। তো সেক্ষেত্রে এই প্রসঙ্গে এসে বলছি, আগামী যে উৎসব, যে আয়োজন, সেখানে বড় একটা ইভেন্টে আমরা 1 ঘন্টা একটা সময় বার করে রাখবো যথেষ্ট। সেই সময়ে যত মানুষ নাটক দেখতে আসবেন সেখানে তারা শিবির, আমাদের আগামী যে আয়োজন হয় বড় আয়োজনে, সেখানে আমাদের স্বাস্থ্যের যারা দায়িত্বে আছে, অভিজিৎ সরকার, রাকেশ সাহা এবং আমাদের অরূপ সাহা, এরা 3 জন স্বাস্থ্য দায়িত্বে। তো এরা স্বাস্থ্যকে বলে কি ব্যাপারটা হচ্ছে এরকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং যে কাজগুলো চলে, ব্লাড ডোনেশন ক্যাম্প হলো, বিভিন্ন আই চেক আপ ক্যাম্প হলো, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হলো, কিন্তু এখন নতুন একটা পরিকল্পনা চলছে অপারেশন স্মাইলের যে একটা বড় কর্মকাণ্ড, যেটা আমরা বলি তালু ও গ্রহণ কাণ্ড থাকে একটা, তার একটা বড় প্রজেক্টে আমরা সংযুক্ত হয়েছি। তো এই যে পরিষেবাটা আমরা যেটা পাচ্ছি, এটা ওরা দেখে সম্পূর্ণ 3 জনের নতুনতা, তাদের কর্মকাণ্ডের সংযুক্ত করার চেষ্টা থাকে। স্বয়ংের কৌশিকায় আমাদের টুকায় ওকে এই ছোট থেকে উপকার, আমার ব্যক্তিগতভাবে কোনো লাভ নেই, কিন্তু আমার পরিশ্রমটা তখনই সার্থক হবে যখনই আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারব। যে সামাজিক অবস্থান, সেই অবস্থানে আমরা অনেকেই এই ব্যাপারগুলো এখনো অব্দি মেনে নিতে পারিনি। শহরে অনেকটা কেটেছে, কিন্তু গ্রামাঞ্চলে এখনো কিন্তু আমরা এই দেহদান বা চক্ষুদান কর্মসূচি বা এই বিষয়গুলো, এমনকি রক্তদান ততটা মেনে নিতে পারি। সোসাইটি দারুণভাবে এটা এগিয়ে আসবে। আমি কৌশিককে অনুরোধ করব, যদি সপ্তপ্রদীপের এবং যারা স্বাস্থ্য বিষয়টা দেখাশোনা করতে পারে তাদের 2-3 জনকে নিয়ে যদি আমাদের এই যে ট্রেনিংয়ের ব্যাপারটা আমাদের থাকে সেটাও যদি করে নেওয়া যায়, তাহলেও কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। দুই পরিবারের সদস্যদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। খুব ভালো লাগলো, আমাদের কৌশিকবাবু খুব সুন্দর প্রাঞ্জলভাবে ব্যাখ্যা করলেন। তো আমি বলবো যে কৌশিকবাবু যথার্থ সংগঠক আছে। একটা কথা আছে যে তাহলে যখন আমি এই সপ্তপ্রদীপের সঙ্গে আমি বেশ কিছুদিন পরবর্তীদিনেই সাথে যুক্ত হয়েছি, তখন তাদের মূলধারা যে কর্মকাণ্ড, সাংস্কৃতিক সচেতনতা, অনেক কিছু নিয়ে তারা সত্যি আমি অভিভূত হয়েছি। তারা সত্যি অনেকে মনের মোষ্টানো ব্যাপার, তবু তারা কিছুটা দমে যায়নি। সেই প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়ে যে বিবেকানন্দের কথাই, তুমি সমাজকে যা দেবে তোমাকে সমাজ তার উপগুণে ফেরত দেবে। এই যে এত বাস্তবতা, এত প্রতিকূলতার মধ্যে তারা কাজ করছেন, কাজের মধ্যে তারা আনন্দ পাচ্ছেন বলে তারা নতুন করে কাজে উদ্দীপিত হওয়ার রসদ বা অক্সিজেন পাচ্ছেন। সুতরাং দিস ইজ নট মেয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ, কোনো ডিজিজ নয়, তার মানে সুস্থ নয়, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। ফিজিক্যাল স্কোপটা আমরা ডায়াগনোস্টিক মেডিকেল সাইড দেখছি, তার সাথে আরো দুটো অ্যাড হয়েছে মেন্টাল অ্যান্ড সোশ্যাল। আমরা ফিজিক্যাল দিকে সুস্থ হবে, কিন্তু মেন্টাল আর সোশ্যাল ওয়েলবিং দিকে আমরা সুস্থ নয়। এখানে দেন বললে হবে না, বোঝাতে হবে লোককে। এখানে একটা দর্শন, ফিলোসফি, জীবন কি, জীবনের উদ্দেশ্য কি,
জীবনের লক্ষ্য কি, জীবনের পরিস্থিতি কি। হ্যাঁ, এই যে দর্শন, জীবন দর্শন, এখানে এই জীবন দর্শনটা যদি তাদেরকে বোঝানো যায়, তারা স্বতঃস্ফূর্তভাবে তারা বলিদান বা চক্ষুদান করতে আসবে। তাও বলছিলাম যেন আমার লাইফ ডেট হয়, ব্রেন ডেট হয়। এবার যেটা বললেন কৌশিকবাবু, ব্রেন ডেট থেকে সেটা আবার সার্ভাইভ করবে কি না সেটা খুব বিতর্কিত জিনিস। সেখানে মেডিকেল সায়েন্স, মেডিকেল টিম সেটা নেয় যে না এ সার্ভাইভ হবে না, তখন তারা ব্রেন ডেটের জন্য তারা পারমিশন দেয়। কিন্তু সেটা খুব সংকটজনক সেই অবস্থা। কিন্তু তার পরিবারের সদস্যরা যদি ইচ্ছা প্রকাশ করেন যে না, তাহলে তারা মনে হয় তারা হবে। এবং তাহলে তার দুটো চোখ, একটা হার্ট, দুটো কিডনি, দুটো মাছ, আত্মগুলোর মধ্যে প্রাণ সঞ্চার হবে। হ্যাঁ, কত লক্ষণ আমরা এই কৌশিক সুন্দর বললেন, এটা আমাদের সামাজিক এবং স্ট্যাটাস সিম্বল। হ্যাঁ, এটা আমার একটা দেখানো। তো আমি আমার মেয়েকে বলেছি যে আমি এখন অত বড় হয়নি যে 10 দিন করে পারবো না, আমি 13 বলেছি আমাদের হিন্দু সংস্কার আছে, 13 বলেছি। এবং আগে আমি আমার বিনন্দ আমার ভাই আমার বৌদিকে বললাম তোমরা এই করবে এবং এইভাবে। আর আমিও বলেছি আমি একটা রামকৃষ্ণ দুর্গের মঠের আমি দীক্ষিত এবং একটা হোমিওপ্যাথি চিকিৎসক। ভারতের যে আধ্যাত্ম দর্শন এবং আমাদের যে হোমিওপ্যাথি দর্শন, দুটোর মধ্যে অনেক আমি দেখেছি। সেই উপলব্ধি থেকেই আমার কথাগুলো আপনাকে বললাম। যারা তখন সেই কাজ যেহেতু দিয়ে দিচ্ছে, আর বাকি থাকলে আমরা XYZ কে, আমার মনে বলছে, আমার মতে বলছে, আজকের পর একটা কথা মনে পড়ছে যে মুজিবর যখন বক্তব্য রাখত জাতির পিতা, তখন মঞ্চের শেষে তার হাত রক্তাক্ত করে আরো কি জানেন, তার হাতে যে চশমাটা ছিল খুলে তার হাতে নিয়ে বক্তব্য রাখত। এত বক্তব্যে এত বলিয়ান শক্তি ছিল, দয়া করে চশমাটাকে ভেঙে দিত। তেমন যদি জ্বালামুখী শব্দ দিয়ে মানুষকে উত্তেজিত করা নয়, মোটিভেট করা যায়, তাহলে এই কাজ মানুষ ঈশ্বরের দর্শন পায় না, কিন্তু ঈশ্বরকে সেই কাজের মধ্যে দেখতে পাওয়া যায়। সেই সংকল্পে বলিয়ান হয়ে আমরাও সংকল্পিত হলাম যে এমন কাজে আগামী দিন থেকে, এই সময় থেকে সংকল্পের কথা দীর্ঘ 17 বছরের আমাদের সত্যের সভাপতি সত্যের সরকার মহাশয় একদম সংক্ষিপ্ত আকারে উনি বলে সভা শেষ করলেন। ভালো দিক, কারণ যখন মানুষ মারা যাচ্ছে তখন সবাই খবর দেওয়া এবং তাদেরকে নিয়ে আসা একটা বিশাল সমস্যাজনক পরিস্থিতির মধ্যে পড়তে হয়। সেই সময় পরিবারের একটা সেটা হলো না, নয় কিন্তু সঠিক কথা। কারণ অনেকে দেখা যাচ্ছে আমাদের মধ্যে ঘুরি ঘুরি মানুষ আছেন, লক্ষ লক্ষ মানুষ ওই দেহদানের এবং চক্ষুদানের মরণোত্তর হয়ে পড়ে গেছেন, কিন্তু তাদেরকে এবং সঠিক সময়ে না জানানোর জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যে দেহগুলো এবং বা কর্নিয়া যে সমস্ত সেগুলো কিন্তু দেওয়া সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে আমরা জানতে পারি হয়তো দেহদান করে রেখেছেন উনি, কিন্তু তার পরিবারে হয়তো যে উনি যেন মারা গেলেন তার দেহের দাবিদার কিন্তু সন্তানরা বা তার স্ত্রীরা, তাদের আপত্তিতে তখন সেগুলো বা প্রতিবেশীদের বা অন্যান্য আত্মীয় স্বজনের বাধায় সেই দেহটা কিন্তু সহজে দেওয়া হয় হয়ে ওঠে না। এবং ভবন সপ্তপদী সংস্কৃতি সোসাইটি এবং স্বয়মের যৌথ উদ্যোগে এটা আরো এগিয়েছিল। এই আশা রেখে সকলকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শেষ করি। একটি কথা না বললেই নয়, এটা শিবির নয়, এটা আত্মস্খলন, ভিতর থেকে চর্চা করবার জায়গা বাড়লো। আমাদের স্বাস্থ্যের যে বিভাগ, আমাদের সপ্তপ্রদীপের মোট 7টি জোন আছে কাজ করবার। প্রথমটি হচ্ছে শিক্ষা সংক্রান্ত একটি পাঠশালা আমাদের চলে, 20টি শিশু শিক্ষা কেন্দ্র চলছিল, সাময়িক বন্ধ আছে, আবার শুরু হবে। শিক্ষা প্রথম। দ্বিতীয় হচ্ছে নাট্য চর্চার ক্ষেত্র, মুক্ত ক্ষেত্র, সেখানেও মোড়া ক্ষেত্রে যেগুলো আপনারা জানেন সেই কাজ চলছে। তৃতীয় হচ্ছে বাচ্চাদের একটি প্রশিক্ষণের কেন্দ্র, সেখানে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারায় দীক্ষিত করা। তার সঙ্গে কালচারাল সেক্টর, একটি মুক্ত লাইব্রেরি সবার জন্য ওপেন করা আছে। তার সঙ্গে সঙ্গে নাটকের পরিসর, নাটক নিয়ে লড়াই, এবং ষষ্ঠ যেটি হচ্ছে হেলথ। এই 6টি বিভাগের 2জন করে দায়িত্বে তারা সামলায়। মানে এমন নয় সপ্তপ্রদীপের যারা নাটক করছে তারা অন্য কিছু করছে, তারাই করছে। আজকের এই সভা, আজকের এই কথা, আজকের এই সময় অনেকটা বেশি অপচয় না হয়ে সুঅপচয়ে লাগবে, মানে আমাদের নিজের কাজে। সেই দিক থেকে বিচরণ করেই সভা আমরা শেষ করছি, আর আমাদের কাজে আমরা এগিয়ে যাচ্ছি, যাতে করে আগামী দিনে সংকল্প গ্রহণ করতে পারি। অন্ততপক্ষে আমি তো আছি, যে করবে তাকে রক্ত দিতেই হবে, গাছের রক্ত না থাকলে এগিয়ে আসবে। আমরা তো রয়েছি সবাই, আমরা ডিজাইন কেউ করতে পারবো না,
কারণ আমরা মিটিংটা অ্যারেঞ্জ করেছি, আমরা করেছি, আমরা করবোই। আমরা যদি কাউকে অ্যাওয়ার্ড করতে পারি সেটা আমাদের সফলতা। এই খোঁজ আজ থেকে আমাদের শুরু হলো, এই অন্বেষণ আমরা শুরু করলাম, এই কথা আমরা দিলাম প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এখন আনুষ্ঠানিক সভা শেষ হলো, এরপর সভার যে স্বাক্ষর আপনি করানো আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, একলা রাতে অন্ধকারে আমি চাই আগুন জ্বালো, আগুন জ্বালো, প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, বন্ধুবিতে হলো রে কারাঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু, তাই ছুটে মুক্তি রাতের স্বপ্নে দেখা বন্ধ ভালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, রাতে অন্ধকারে আমি চাই প্রাণের আলো, আগুন জ্বালো, আগুন জ্বালো, প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। সাধু।